আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাটমিক অ্যাভেঞ্জার্স। আজকে আমরা ভেক্টরের 2 নম্বর লেকচারটি দেখব। শুরুতে আছে ভেক্টরের প্রকাশ। ভেক্টর সম্পর্কে পড়তে হলে আমাদের ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে হয় তা জানতে হবে। ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে জ্যামিতিক উপায়, একটা হচ্ছে গাণিতিক উপায়। তাহলে দেখো, জ্যামিতিক উপায়ে এখানে দেখো যে এইখানে ও পি একটা ভেক্টর প্রকাশ করা হয়েছে। এটাকে এইভাবে প্রকাশ করা হয়, একটা ভেক্টর এরকম একটা তীর চিহ্নের মাধ্যমে ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে হয়। এটা ও, এখানে যদি পি দেই বা এখানে অন্য কিছু দিতে পারি, এখানে এম, এখানে এন, যে কোনোভাবেই ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে ভেক্টরকে গাণিতিক উপায়ে 3ভাবে প্রকাশ করা হয়ে থাকে। যেমন এই ভেক্টরকে দেখছো এখানে, এটা হচ্ছে ভেক্টরকে একটা এ লিখে উপরে এইভাবে তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। আবার আরেকভাবে প্রকাশ করা যায় যে এইভাবে, এটা হচ্ছে একটা ভেক্টর একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। আবার এইখানে এ, নিচে এইভাবে একটা চিহ্ন দিয়েও কিন্তু ভেক্টরকে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আসি ভেক্টর। ভেক্টর এই একটা, ধরো এরকম একটা ভেক্টর যদি নাও, তাহলে এখানে দেখবে এই অংশটাকে বলা হবে পাদবিন্দু, এই অংশটাকে বলা হবে শীর্ষবিন্দু। এই জিনিসটা জানা থাকা খুবই প্রয়োজন, কারণ ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। তাহলে সবাই জেনে নাও যে এটা হচ্ছে ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন ভেক্টরের মান কিভাবে প্রকাশ করে? তাহলে এখানে ধরো এ একটি ভেক্টর, এই ভেক্টরের যদি মান নির্ণয় করতে চাই, এখানে দেখো, এখানে এ একটি ভেক্টর, এর মান, এর যদি মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখানে লিখব এ। সরাসরি এ লিখলে এর মান বোঝাবে, অথবা আমরা লিখতে পারি এখানে মডুলাস অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরকে মডুলাস করলে এ ভেক্টরের মান পাওয়া যাবে। আর আমরা এ ভেক্টরের মানকে সরাসরি এতেও লিখতে পারি, আবার মডুলাস অফ এ ভেক্টর হিসেবেও লিখতে পারি। এখন আমরা দেখব ভেক্টরের যোগ। প্রথমেই সংজ্ঞা দেখে নিচ্ছি। সংজ্ঞা হচ্ছে, দেখো এখানে লেখা আছে, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে, প্রথমে আমরা দুটি ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টরকে যদি তুমি যোগ করতে চাও, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, এখানে একটি ভেক্টর নেওয়া হবে, সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্যই ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। সংখ্যাটি থেকে কিন্তু আসলে ওইভাবে কিছুই বোঝা যায়নি। আসো আমরা এটা একে একে দেখি। যেমন এইটা যদি এই ভেক্টর আর এই ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা দেখো এই ভেক্টরকে লিখতে পারি এ ভেক্টর, এই ভেক্টরকে লিখতে পারি আমরা বি ভেক্টর। দেখো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই, আমরা যোগের সংজ্ঞা থেকে আগে কি দেখছিলাম যে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, যেমন এখানে একটি ভেক্টর হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই ভেক্টরটি হচ্ছে ওই একটি ভেক্টর শীর্ষবিন্দু অপর ভেক্টরের পাদবিন্দু, অপর একটি ভেক্টরকে ধরে নিচ্ছি আমরা বি। তাহলে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের পাদবিন্দু, তাহলে এইখানে এই শীর্ষবিন্দুতে এই ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে, চলো তাহলে পাদবিন্দু স্থাপন করি। এই ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। পাদবিন্দু স্থাপন করলে এখানে
প্রথম বিন্দু থেকে, প্রথম বিন্দু বলতে এখানে মূলত সেই প্রথম ভেক্টরের পাদবিন্দুকে বুঝিয়েছে, থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, পরবর্তী যে ভেক্টরটা সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে সরল রেখা টানলে সেটা দেখো। এখানে প্রথম বিন্দু বলতে মূলত এই বিন্দু থেকে বুঝিয়েছিল, আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা। তাহলে যদি দুটি ভেক্টর আমরা যোগ করতে চাই, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরটার পাদবিন্দু যোগ করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর একটা সরলরেখা টানতে হবে। তাহলে আসলে সরলরেখা টানি, এই দিক বরাবর একটা সরলরেখা টানতে হবে। এই যে সরল রেখাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সরল রেখাটি হবে এই ভেক্টরের, দুটা ভেক্টরের যোগফলের মান। তাহলে এখন এই দিক হবে কোন দিকে? দিক হচ্ছে এই দিক বরাবর। দেখো, যদি আমরা এই যে আমি আগে আঁকায় রাখছিলাম এটা, এটাকে এখানে না, যদি আমরা এইভাবে দেখো, এইটাই কিন্তু তাহলে এখন যদি এই দুটা ভেক্টর, এই এ ভেক্টর আর এই ভি ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে এই ভেক্টরের শীর্ষবিন্দুতে ভি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, তারপরে এই ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা সরলরেখা টানলাম। এই সরলরেখাটা যে ভেক্টরকে নির্দেশ করছে সেটাই হচ্ছে এই দুটা ভেক্টরের যোগফল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে আমরা এখন লিখতে পারি, এই ভেক্টরটির নাম যদি আমরা দেখো, এই ভেক্টরটির নাম যদি আমরা এখানে সি ভেক্টর দিই, তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা দেখব একাধিক ভেক্টর কীভাবে যোগ করতে হয়। দুটি ভেক্টর যোগ করা সবাই দেখছিলাম, সেইখানে আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করছিলাম। এখন যদি আমরা এদিক বরাবর একটা ভেক্টরকে ধরি, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে আরেকটা ভেক্টর যদি যোগ করতে চাই, তাহলে সেই ভেক্টরের পাদবিন্দু কিন্তু এই ভেক্টরের শীর্ষবিন্দুতে রাখতে হবে। তাহলে এখান থেকে আরেকটা ভেক্টর কল্পনা করি আমরা। তারপর এটাকে যদি আমরা বি ভেক্টর ধরি, তাহলে যদি আরেকটা সি ভেক্টর এখানে আঁকতে চাই, তাহলে সি ভেক্টরের পাদবিন্দু কিন্তু এই ভেক্টরেই এখানেই দিতে হবে। এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এদিক বরাবর যদি এদিক বরাবর এটা আঁকলাম ডি ভেক্টর, এদিক বরাবর আঁকলাম ই ভেক্টর। তাহলে দেখো, এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, মোট 5টা ভেক্টর এখানে আছে। এখন 5টা ভেক্টর যোগ করার জন্য আমরা কি করছি, আগে থেকে জানি যে আমরা দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের পাদবিন্দু যোগ করব। তার জন্য আমরা এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু যোগ করছি, বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু। চাইলে কিন্তু এখানে সি ভেক্টর না দিয়ে ডি ভেক্টর আগে যদি দিতে পারতাম, সেটা কোনো ব্যাপার না, আমাদের একই রকম মান আসবে, এটা আমরা পরে দেখব। তারপরে দেখো, এখানে ডি ভেক্টরের শীর্ষবিন্দুতে ই ভেক্টরের পাদবিন্দু দিলাম। এখন ভেক্টরগুলো দেওয়া শেষ। এখন আমাদেরকে প্রথম যে ভেক্টর ছিল, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ যে ভেক্টরটা, মানে এই ই ভেক্টরটা, প্রথম ভেক্টর ছিল এই ভেক্টর, তাহলে এ ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর একটা টানবো, আমরা সরলরেখা টানবো, এই দিক বরাবর সরলরেখা টানলাম। এই সরল রেখাটাকে যদি আমরা এখানে আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, এই আর ভেক্টরটাই হচ্ছে এই সবগুলো ভেক্টরের যোগফল। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ভেক্টরের বিয়োগ। প্রথমে সংজ্ঞা দেখে নিই। দেখো সংজ্ঞাতে কি বলা আছে, দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে, আমরা আগে দুটো ভেক্টরের যোগ পড়ছিলাম, এখন দুটি ভেক্টরের বিয়োগ। দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, প্রথম একটা ভেক্টর তার শীর্ষবিন্দু আমরা জানি, যে ভেক্টরটি বিয়োগ করতে হবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, অর্থাৎ যে ভেক্টর বিয়োগ করতে হবে, যে ভেক্টরটি তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাটি পাওয়া যায়, তার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য ভেক্টর বিয়োগ ফলের মান নির্দেশ করবে। তাহলে দেখো, সংজ্ঞা এখন না বুঝলেও চলবে, চিত্রের মাধ্যমে আমরা সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারবো। পরবর্তীতে সংজ্ঞা পড়লে তখন বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো, দুইটা ভেক্টরের কি করব, এখন বিয়োগ করব।
তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সরি, এটা একটা ভেক্টর। দেখো এখন যদি এই যে দেখো এটা যদি আমরা এ ভেক্টর ধরি, এটা যদি আমরা বি ভেক্টর ধরি, এখন দুটা ভেক্টরকে যদি আমাদের যোগ করতে হয় তাহলে যে ভেক্টরটা, সরি, দুটা ভেক্টরকে যদি আমরা বিয়োগ করি তাহলে যে ভেক্টরটা বিয়োগ করব, যেমন এই ভেক্টর আছে এখানে, আমরা যদি বি ভেক্টরকে এ ভেক্টর থেকে বিয়োগ করতে চাই তাহলে প্রথম ভেক্টরটি শীর্ষবিন্দুতে, যে ভেক্টরটি বিয়োগ করব সেই ভেক্টরটি কোনটি, সেই ভেক্টরটি হচ্ছে বি ভেক্টর, প্রথম ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তাহলে যে ভেক্টরটি বিয়োগ করব তার বিপরীত ভেক্টর, মানে এই ভেক্টরের বিপরীত ভেক্টর। আমরা তো গত ক্লাসে বিপরীত ভেক্টর কি তার জেনে আসছি, আজকে আমরা সরাসরি বিপরীত ভেক্টর নির্ণয় করে ফেলব। দেখো এইখানে এইখানে এটাকে যদি আমরা এইভাবে সম্পূর্ণ 180 ডিগ্রি একদম ঘুরিয়ে দিই তাহলে যে ভেক্টরটি পাবো সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। এখন কি বলছে এখানে দেখো, দুটি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করব, মানে আমরা এই ভেক্টরটিকে বিয়োগ করব, তাহলে প্রথম ভেক্টরটি শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করব তার পাদবিন্দু, মানে এটা তার পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে এই দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে একটা রেখা টানবো, সেই রেখাটাই হবে দুইটা ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে আসো এখন আমরা তা করি। এখানে দেখো এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর। এখন আমরা তো বি ভেক্টরের বিপরীত ভেক্টর বের করে নিছি, তাহলে এটা হচ্ছে কিন্তু মাইনাস বি ভেক্টর। এখন যোগের ক্ষেত্রে দেখো এই ভেক্টরটিকে বিপরীত ভেক্টরটির পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এখানে, দ্বিতীয় ভেক্টরের এই ভেক্টরটির পাদবিন্দু এখানে স্থাপন করলাম। করার পরে কি বলা হয়েছিল, মিশে দিই এখানে, এটা কিন্তু মাইনাস বি ভেক্টর। তারপরে স্থাপন করার পরে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, প্রথম ভেক্টর কোনটা, প্রথম ভেক্টর ছিল এটা, দ্বিতীয় ভেক্টরের বিপরীত ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা। তাহলে এইখান থেকে যদি আমরা এইখান পর্যন্ত একটা সরলরেখা টানি, হচ্ছে কোন দিক বরাবর, দেখো এই দিক বরাবর, তাহলে এটাকে যদি আমরা এখানে নাম দিই আর ভেক্টর, তাহলে এই আর ভেক্টরই হবে এ থেকে বি ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে এখানে আমরা লিখতেই পারি, দেখো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইজ ইকাল টু কিন্তু আর ভেক্টর। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছ। সামনে ম্যাথ করতে করতে বিষয়গুলো আরও অনেক ক্লিয়ার হবে। এখন সব যদি একদম ভালোভাবে নাও বুঝো, আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে সামনে আশা করি বুঝতে পারবা। কারণ শুরুর দিকে কি আর কি সব কিছু এভাবে বোঝা যায় না, যে প্রথমে সব কিছু নতুন নতুন লাগে, পরে দেখতে দেখতে এই সব কিছু এগুলো অনেক একদম ইজি লাগবে। সবাই ধৈর্য সহকারে দেখতে থাকো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।